রহস্যপিডিয়া উইথ সৌভিক। নমস্কার, আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। আজকের গল্প সুবর্ণ বসুর লেখা মেঘ মানসী হত্যা রহস্য। চলুন তাহলে শুরু করা যাক। রাত 1টায় ডিউটি শেষ হয়েছে উত্তীর্ণার। নাইট শিফট থাকলে এরকমই হয়। শো 1টায় গাড়ি দেয় অফিস ভেহিকলসের ইউনিট। তাকে ফিরতে হয় সেক্টর 5 থেকে অ্যাটলাস মোড়। রাতের রাস্তা ফাঁকা, তবু প্রায় 1 ঘন্টা লেগে যায়। অ্যাটলাসের মোড় থেকে একটা সরু গলি বেয়ে মিনিট 3-4 হাঁটলেই মেঘ মানসী আবাসন। আজ যখনও নেমে পড়ে অফিসের গাড়িকে চলে যেতে বলল, তখনও 2টো বাজেনি। আজ রাস্তায় অন্ধকারটা যেন একটু বেশি। স্ট্রিট লাইটের আলো অন্য দিনের চেয়ে ম্লান। সে হাঁটতে শুরু করল। রাজদীপ যদিও তার কাছে ক্ষমা চেয়েছে, তবু তার কেবিনে হঠাৎ দেখে ফেলা দৃশ্যটা উত্তীর্ণা ভুলতে পারছে না। এই রাজদীপের কথা যেদিন প্রথম বাড়িতে বলল ও, খাওয়া ফেলে টেবিল থেকে উঠে গিয়েছিল বাবা। নাইট শিফট আছে এমন চাকরি করা নিয়ে যথেষ্ট আপত্তি করেছিল মা, কিন্তু উত্তীর্ণা শোনেনি। নাইট শিফটের দিনগুলোয় রাত্রিবেলা তাকে গাড়ি থেকে নিতে আসতে চাইত দাদা। সে জেদ করে রাজি হয়নি। কেন যে কাউকে আন্তরিক বলে মনে হয় না ওর। গত পরশু যে ওই অদ্ভুত পার্সেলটা তাকে পাঠিয়েছে, সে কি চায়? রাস্তার কুকুরের জন্য এত মায়া, আর পরিষ্কার পরিচ্ছন্নতা নিষ্প্রয়োজন। 24 বছরের এই জীবনে হাজারো খুচরো কষ্ট ছাড়া উত্তীর্ণা পেলটাই বা কি? আজ রাস্তাটা ফুরোতে যেন দেরি হচ্ছে, নাকি সে আর তার ক্লান্ত শরীরটাকে টানতে পারছে না? সারাদিন যা ধকল গেছে, রাস্তায় কোনো শব্দ নেই। তবু উত্তীর্ণার মনে হচ্ছে যেন আশেপাশে কেউ আছে। 1 জন, 2 জন, কারা যেন বেড়াল পায়ে অনুসরণ করছে তাকে। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেও তার ক্লান্তি অনুভব হচ্ছে। খুব বেশি হাঁটতে হয় না। ওই তো দেখা যাচ্ছে মেঘ মানসী আবাসনের প্রধান ফটক। নিরাপত্তারক্ষীরাও জেগে আছে, তাদের ঘুমটিতে আলো জ্বলছে। কাছেই, কিন্তু তাও যেন কত দূরে। একটা শক্ত খড়খড়ে পাঞ্জা যখন উত্তীর্ণার মুখে চেপে বসল, তখন তার আর বাধা দেওয়ার শক্তি নেই, চিৎকার করারও উপায় নেই। শিকারী শিকারকে ধীরে ধীরে আলোকবৃত্ত থেকে দূরে অন্ধকারের দিকে নিয়ে গেল। উত্তীর্ণা টের পেল তার গলায় চেপে বসছে মরণ ফাঁস। আরো জোরে, আরো জোরে। ক্রমশ সব আলো নিভে যায়, থেমে যায় সব হাওয়া। পৃথিবী মুছে যায় চোখের সামনে থেকে। নিষ্প্রাণ খোলসের মতো 24 বছরের শরীরটা পড়ে থাকে। যে রোজ ফিরে আসতো মেঘ মানসী আবাসনে, আর তার ফেরা হবে না। আর 2 পা এগোলেই মেঘ মানসীর প্রধান ফটক কাছেই, কিন্তু তাও বহু দূরে। বেলা 11টা নাগাদ বিডেন স্ট্রিটের মোড় থেকে বাঁক নিল একটা সাদা গাড়ি। দক্ষিণ দিক থেকে আসছে গাড়িটা। দানি ঘোষ সরণি ধরে খানিকটা এগোলে মিনার্ভা থিয়েটার। তার আগে ডান দিকে একটা 4 তলা পুরনো গাড়ি বারান্দাওয়ালা বাড়ি। গাড়িটা সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলেন পেটানো চেহারার মাঝবয়সী একজন ভদ্রলোক। 4 তলা বাড়ির বিরাট দরজার সামনে এসে দাঁড়ালেন। পুরনো খাঁটি শালকাঠের দরজা। দরজায় সিংহের মুখওয়ালা পেতলের কড়া। দরজার ওপর পেতলের নেমপ্লেটে সাহেবী চাঁদের হরফে লেখা সিনহা ম্যানশন। উপরে ডান দিকে ডোরবেলের সুইচ। 2 বার সুইচ টিপলেন ভদ্রলোক। তার ভুরুর ভাঁজ আর বেল বাজানোর ধরনে ধৈর্যের অভাব স্পষ্ট। বাড়ির পরিচারক যদু দরজা খুলে ভদ্রলোককে ভিতরে নিয়ে গেল। 1 তলার বসার ঘরে বসিয়ে অপেক্ষা করতে বলল। ভদ্রলোক এ বাড়িতে অচেনা নন। উনি ক্রিস্টোফার বিশ্বাস, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান। সাউথ সিটি মলে তার অফিস। তাকে সবাই সিবি বলে ডাকে। তাকে বেশিক্ষণ বসতে হলো না। তিনি যার কাছে এসেছেন সে নেমে এলো বসার ঘরে। অনুমিত্র সিংহ। সদ্য স্নান করেছে অনুমিত্র। তার চুল ভিজে এবং তখনই আঁচড়ানো। মুখে আশঙ্কার ছাপ। এমন ঝকঝকে সকালে সিবির মতো ধূমকেতুর উদয়
খুবই অস্বস্তিদায়ক। অনুমিত্র একজন শিল্পী, সে রহস্য উদ্ঘাটনে বিশেষ আগ্রহী নয়, কিন্তু সিবি কিছুতেই তাকে রেহাই দেন না। সিবি কিছু বলার আগেই বিরস ভঙ্গিতে অনুমিত্র কথা শুরু করল। কি স্যার, অনেকদিন পর এলেন? ব্রেকফাস্ট দিতে বলি? টোস্ট না অমলেট না চিড়ের পোলাও না অন্য কিছু খাবেন? হাত তুলে বাধা দেন সিবি, বলেন, কিছু খাবো না, তোমাকে নিতে এসেছি। তোমার কিছু খাওয়া না হয়ে থাকলে খেয়ে নাও। বিরাট একটা হাই তুলে অনুমিত্র বলে, আজ আর কোথাও যাব না স্যার, ভোর 6টা থেকে কাজ করছি। রোদ ওঠার আগে একটা ছবি শেষ করতে হলো, এই মাত্র চান করলাম। এইবার লাঞ্চ করে 2-2.5 ঘন্টা ঘুম না নিলে আমার মাথা কাজ করবে না। কড়া গলায় সিবি বলেন, এসব বলে লাভ নেই, আমি একটা গুরুত্বপূর্ণ দরকারে এসেছি। মুখ বিকৃত করে অনুমিত্র বলে, মেঘ মানুষই নাকি? সিবির মুখে বিরক্তি কমে, উনি একটু হেসে বলেন, বাবা, তুমি তো দেখছি গল্পের বইয়ের গোয়েন্দাদের মতো চমকে দিচ্ছ। সব কটা নিউজ চ্যানেলে সকাল থেকে ওই একই খবর বলে বলে মাথার ঝিকুটি নাড়িয়ে দিল। তা আপনার ইন্টারেস্টটা কি? ওখানকার ইন্সপেক্টর সাহায্য চেয়েছেন নাকি? না, সাহায্য চেয়েছেন মিস নিধি সেন। নিধি সেন? তিনি আবার কিনি? সব খবর তো পুলিশ মিডিয়ার কাছে ডিসক্লোজ করেনি। এই মার্ডারটার একটা অন্য অ্যাঙ্গেল পাওয়া গিয়েছে, সেখান থেকেই সন্দেহের তীর যাচ্ছে নিধি সেনের দিকে। এর মধ্যে আবার অন্য অ্যাঙ্গেল? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আগে যতটা জেনেছি একটু সাজিয়ে নিই। অ্যাটলাস মোড় থেকে একটু দূরে, জায়গাটা মনে হয় ওই সোনারপুর থানার আন্ডারে পড়ছে। সেখানে একটা হাউজিং কমপ্লেক্স আছে, নাম মেঘ মানুষী আবাসন। তারই একটা বিল্ডিংয়ের 4 তলার ফ্ল্যাটে থাকতো ভিকটিম মেয়েটি। সেই মেয়েটির ডেড বডি আজ সকালে পাওয়া গেছে আবাসনের গেট থেকে একটু দূরে। মেয়ে সারা রাত বাড়ি না ফেরায় ভোর রাতে বাড়ির লোক থানায় যাচ্ছিলেন, তখনই তারা জটলা দেখতে পান। এই তো ব্যাপার। আরও আছে, কেসটার চার্জ নিয়েছে সোনারপুরের ওসি শিবশরণ পান্ডে। ইউবির লোক, এফিশিয়েন্ট, কিন্তু লোকটা প্রথমেই মিডিয়াকে আটকে দেয়। ও চায় মিডিয়া ততটুকু জানবে যতটা পুলিশ অ্যালাউ করবে। ওর ধারণা সব খবর আগে থেকে ছড়িয়ে গেলে অপরাধী সাবধান হয়ে যায়, তাই খবর ছাপার ব্যাপারে ও প্রচণ্ড স্ট্রিক্ট। যতটুকু টিভিতে দেখছো সেটুকু নেহাতি ব্রিফ। বুঝলাম। আচ্ছা, এবার বলুন তো, নিধি সেনকে? তিনি কি অ্যাকিউজড? মোটিভ কি? সিবি জানান, ভিকটিমের কাছে 3 দিন আগে একটা ছোট্ট পার্সেল এসেছিল, বেনামি। তাতে ছিল একটা কালো রঙের ভুডু পুতুল, গলায় একটা লাল রিবন দিয়ে এঁটে ফাঁস আটকানো। আর স্ট্র্যাঙ্গুলেশন মানে শ্বাসরোধ করেই মারা হয়েছে ভিকটিমকে। মেঘমানুষী আবাসনেই থাকেন নিধি সেন, ভিকটিমের পাশের বিল্ডিংয়ে। তিনি একজন অকাল্টিস্ট, উইচক্রাফট স্পেশালিস্ট। তাঁর সঙ্গে ভিকটিম মানে উত্তীর্ণা ঘোষালের প্রচণ্ড ঝগড়া। আসলে নিধি সেন রোজ স্ট্রিট ডগদের খেতে দেন, তারা কম্পাউন্ড নোংরা করে। উত্তীর্ণা নিধি সেনকে বহুবার বারণ করেছিল, নিধি শোনেননি। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল ঝগড়া বেঁধেছিল। বেশিরভাগ ফ্ল্যাট ওনারই ছিলেন উত্তীর্ণার পক্ষে। সপ্তাহখানেক আগে নিধি সেনের কুকুরদের খেতে দেওয়ার সময় একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল উত্তীর্ণা। খেতে আসা কুকুরদের সে লাঠি পেটা করে তাড়ায়। আবাসনের অনেকেই সাক্ষী, নিধি সেন সেদিন ঝগড়া করেননি, শুধু উত্তীর্ণার দিকে আঙুল তুলে তীব্র গলায় বলেছিলেন, এর দাম উত্তীর্ণাকে দিতে হবে। এতটা শুনেই চোখ গোল গোল হয়ে গেছে অনুমিত্রর। সে বলল, ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না স্যার, এসব কেসে আমি নেই। এ তো পরিষ্কার জলের মতো ওপেন অ্যান্ড শার্ট কেস। ওই নিধি সেনই ব্ল্যাক ম্যাজিক করে উত্তীর্ণাকে টপকে দিয়েছে। ভুডু ফুডু কি আর সোজা জিনিস স্যার? অব্যর্থ মৃত্যু বান। আমি না গলালে শেষে নিধি সেন খেপে গিয়ে হয়তো আমার হাতে বান মেরে দিল, আর তুলিই ধরতে পারলাম না। কিংবা ধরুন আমার মাথায় যদি বান মেরে দেয়, স্যাট করে ব্রেন ডেথ হয়ে বাকি জীবনটা ভেজিটেবল হয়ে গেলাম। না না স্যার, প্লিজ আমায় ছেড়ে দিন। এই জাদুটোনা নিয়ে ঠাট্টাই আর কি একদম নয়। তন্ত্রমন্ত্রের সঙ্গে কি আর গোয়েন্দাগিরি খাটে? আমি ভালো কথা বলছি, আমি দূরে রয়েছি এবং আপনি নিজেও বেরিয়ে আসুন, নইলে আপনার সঙ্গেও কিন্তু স্যার ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে। তারপর আমায় বলবেন না। সিবি ভুরু কুঁচকে বলেন, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? চোখে মুখে আহত ভাব ফুটিয়ে অনুমিত্র বলে, আপনার কি তাই মনে হয় স্যার? এর পরেও আপনি এসব অবিশ্বাস করেন? এরপর তো চোখের সামনে ভূত কিংবা ভগবান দেখলেও বলবেন ওসব চোখের ভুল, মনের ভুল। আবার গভীর শ্বাস ফেলে খানিকক্ষণ চুপ করে বসে থাকেন সিবি। তারপর ছটফট করে উঠে বলেন, সিরিয়াসলি তুমি এসব বিশ্বাস করো? এর পরেও আপনি এসব অবিশ্বাস করেন স্যার? এরপর তো চোখের সামনে ভূত কিংবা ভগবান দেখলেও বলবেন ওসব চোখের ভুল, মনের ভুল।
আবার গভীর শ্বাস ফেলে খানিকক্ষণ চুপ করে বসে থাকেন সিবি। তারপর বলেন, কিন্তু এসব বললে হবে না। একটা তরতাজা 24 বছরের তরুণী এরকম নিষ্ঠুরভাবে খুন হয়ে গেল, আর তুমি চুপ করে বসে থাকবে? বিবেক বলে তো একটা জিনিস আছে নাকি? অনুমিত্র আবার কি বলতে যাচ্ছিল, সিবি তাকে মুখ খুলতেই দিলেন না। নো 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 মাই বয়, নো মোর টক। গেট রেডি বাই 5 মিনিটস। আমার অফিসে আজ তোমার লাঞ্চ। ওখানে একটা দুর্দান্ত বাঙালি কুইজিন হয়েছে। ওদের ভেটকি বাতুরিটা খেলে আর ভুলতে পারবে না। বাসা ফাসার কারবার নেই, অরিজিনাল ভেটকি। উঠে পড়ো, উঠে পড়ো। অনিচ্ছা সত্ত্বেও উঠতে উঠতে অনুমিত্র বেজার মুখে বলে, ধুর বাবা, লোভে পাপ, পাপে ভুডু। গাড়িতে যেতে যেতে কেসটার বিশদ বিবরণ শোনে অনুমিত্র। ভিকটিম উত্তীর্ণা ঘোষাল, বয়স 24, একটা নিউজ পোর্টালে চাকরি করত, মাঝে মাঝে নাইট শিফট পড়ত। বাড়িতে ফিরতে প্রায় রাত 2টো বাজত। তার বাবা অমিয়, মা রেবতী। বাবার পাবলিশিং কোম্পানি, মা গৃহবধূ। খুনের দিন বাবা বাড়িতে ছিলেন, মা গিয়েছিলেন বাপের বাড়ি। বড় ভাইয়ের শরীর খারাপ, তাকে দেখতে 2-3 দিন থেকে আসার কথা ছিল। ওদের বিল্ডিংয়ে 4 তলায় 2টো ফ্ল্যাট ঘোষালদের। একটায় থাকেন উত্তীর্ণার সঙ্গে অমিয় আর রেবতী। অন্য ফ্ল্যাটটায় উত্তীর্ণার দাদা বৌদি আর তাদের বছর 3-এর ছেলে। দাদা উত্তীর্ণার থেকে বছর 8-এর বড়। তিনি সারাদিন বাড়িতেই থাকেন, ল্যাপটপে শেয়ার ট্রেডিং করেন। আর বৌদি গৃহবধূ। অনুমিত্র জিজ্ঞেস করে, ভিকটিমের কোনো বয়ফ্রেন্ড ছিল? সিবি বলেন, আছে, ছেলেটি পেশায় ডাক্তার, রাজদীপ কুণ্ডু। কতদিনের বয়ফ্রেন্ড? বাড়িতে জানে? মেনে নিয়েছিল? সিবি একটু অবাক হয়ে অনুমিত্রর দিকে তাকান, বলেন, মেনে নেবে না কেন? ছেলেটি ডাক্তার, উত্তীর্ণার থেকে বয়সে বছর 5-এর বড়, প্র্যাকটিস করে। ডাক্তার তো কি, মেয়ে ঘোষাল আর ছেলে কুণ্ডু, বাবা আর দাদা মিলে অনার কিলিং করে দেয়নি তো? অনুমিত্রর কপালে ভাঁজ। সিবি অবিশ্বাসের সুরে বলেন, সে কি সম্ভব? বাবারা একটু ভীত আর ভালো মানুষ গোছের বলে মনে হলো। অনুমিত্র বলে, দেখে কি আর কিছু বোঝা যায়? কোনো বুদ্ধিমান খুনি কি আর রঘু ডাকাতের মতো হাবভাব করে? যাই হোক, ভিকটিমের মৃত্যুতে কারোর টাকা পয়সা প্রাপ্তি ঘটেছে? বড় কোনো ইন্স্যুরেন্স কি ছিল? না, তেমন কিছু ছিল না। আবার ধরুন, দাদা শেয়ার ট্রেডিং করে অনেক লস করেছে। এমন অবস্থায় বোনের বিয়ে দিতে হলে বাবার পাশে দাঁড়াতে হবে, তাই উটকো খরচ এড়াতে বোনটাকেই নিকেশ করে দিল। আচ্ছা, ভালো কথা, এইসব আধুনিক বিল্ডিংয়ের ভিতরে বাইরে সিসিটিভি সার্ভেলেন্স থাকে না? তাতে কিছু মেলেনি? সিবি হতাশ স্বরে বলেন, না, ঘটনা ঘটেছে বিল্ডিং প্রেমিসেসের অনেকটাই বাইরে। গেটের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার রেঞ্জে আসেনি কিছু। তবে মনে হয় আর কি করে হলেও তুমি একটা কথা ঠিকই বলেছ। নিধি সেনি প্রাইম সাসপেক্ট। উনি আমার কাছে প্রফেশনাল হেল্প চেয়েছেন ঠিকই, কিন্তু সেটাই তো ওর উপরে সন্দেহটা বাড়িয়ে দেয়। আগে ভাগে নিজেকে সেফগার্ড করতে চেষ্টা করে যদি নিজেকে আড়াল করা যায়। হাই তুলে অনুমিত্র বলে, কোনো খুনি কি আর খুনের জায়গায় জেনে শুনে নিজের আইডেন্টিটি ফেলে আসে স্যার? যদি আমি ধরেও নিই যে গলায় ফাঁস দেওয়া ভুডু পুতুলটা নিধি সেনী উত্তীর্ণাকে পাঠিয়েছিলেন, হয়তো ভয় দেখাতে, কিন্তু তারপর একইভাবে উত্তীর্ণার মৃত্যু হলে সন্দেহের আঙুলটা প্রথমে নিধি সেনের দিকেই যে উঠবে, এটা বোঝার মতো বুদ্ধি কি নিধির নেই? নিধিকে তো কোনোভাবে ফ্রেম করাও হতে পারে। সঙ্গে সঙ্গে পাল্টা চাল দেন সিবি, বলেন, হ্যাঁ, কেউ ওরকম প্রমাণ রেখে কাজ করে না। সাধারণভাবে সবার সেটাই মনে হবে। তাই পুলিশের বুদ্ধিকে বিপথে চালনা করার জন্যই নিধি যে ওরকম করেনি সেটাই বা ভাবছ কি করে? মিটমিট করে হাসে অনুমিত্র, তারপর বলে, এই কথাটাও ফেলে দেওয়া যাবে না। যাকগে, চলুন, সবার সঙ্গে কথা বলতে হবে। অমিয় ঘোষালের কথা থেকে জানা যায়, নিধি সেনের সঙ্গে ঝগড়া ছাড়া মেয়ের আর কোনো শত্রুতা ছিল বলে তিনি জানেন না। মেয়ের বিয়ের কথা চলছিল তার বয়ফ্রেন্ড রাজদীপের সঙ্গে। ইন্টারকাস্ট ম্যারেজে আপত্তি ছিল কিনা প্রশ্ন করায় খানিকক্ষণ চুপ করে থেকে ম্লান হাসেন অমিয়বাবু। বলেন, ওসব আজকাল আর কেউ মানে না। মা রেবতী জানান, বড় স্বাধীনচেতা মেয়ে ছিল উত্তীর্ণা। নিজে যা ভালো মনে করত তাই করত। বলা হয়েছিল এত রাত্রে বাড়ি ফেরার কাজ ছেড়ে অন্য কিছু করতে, কিন্তু সে শোনেনি। নিধি সেন কুকুরদের খেতে দিত। পরের দিন জমাদার আসা না পর্যন্ত চারিদিকে এঁটো কাঁটা ছড়িয়ে থাকত, হাঁটা চলা যেত না।
সেটা নিয়ে বলতে গেলেই ঝামেলা লেগে গেল। কথাগুলো বলতে বলতে মুখ চাপা দিয়ে কেঁদে উঠেছিলেন রেবতী। দাদা উদ্দীপন ঘোষাল খুবই ছটফটে প্রকৃতির মানুষ। উনি একটা কথাই বারবার বলছিলেন, আমি 2-3 দিন অন্তর সকালবেলা বাজারে যাই, আধ ঘন্টা 40 মিনিটের জন্য। তাতেই অনেকটা সময় নষ্ট হয়। শেয়ার বাজার একটা সাধনার জায়গা, বুঝলেন? দোকান বাজারের মতো মান্ডেন কাজগুলো স্যাক্রিফাইস না করলে সাধনা হয় না, তবু যেতে হয়। অনুমিত্র টোপ ফেলে জিজ্ঞেস করল, আমাদের কাছে খবর আছে উদ্দীপনবাবু যে আপনি শেয়ার বাজারে গলা অবধি লসে ডুবে গেছেন। বাবা বোনের বিয়ের জন্য যে টাকা জমিয়েছেন সেটা শেয়ারে খাটানোর জন্য চেয়ে হুমকিও দিয়েছেন। যদি বলি বাবা সে টাকা দিতে রাজি হননি বলে আপনিই বোনকে সরিয়ে দিয়েছেন, তাহলে? আঁতকে ওঠেন উদ্দীপন, অসহায়ের মতো বলেন, অসম্ভব। আপনারা প্লিজ ভালো করে খোঁজ খবর নিন। আমি শেয়ার বাজারে, টাচউড, মোটেই খারাপ জায়গায় নেই। কাল কি হবে জানি না, কিন্তু আজ অবধি আমার পজিশন যথেষ্ট সাউন্ড। উল্টে আমি বাবাকে বলেছিলাম তিন্নির বিয়ে নিয়ে চিন্তা না করতে। তাছাড়া শেয়ার টিপসের ওপর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, 2.5 লাখের ওপর ফলোয়ার। সেখান থেকেও আমার ইনকাম হয়। শেয়ার ট্রেডিংকে আপনারা রেস বা জুয়ার সঙ্গে গুলিয়ে ফেলেন কেন? টোপ ফেলে নিজেই বোকা বনে গিয়েছিল অনুমিত্র। উদ্দীপনের বলা ফ্যাক্টগুলো ভেরিফাই করতে বলে দিয়েছিল সিবিকে। উদ্দীপনের স্ত্রী প্রচণ্ড ঘাবড়ে গেছেন। ওকে জিজ্ঞেস করা হয় বাড়িতে কার সঙ্গে সবচেয়ে বেশি মতের অমিল হতো উত্তীর্ণার। উনি চুপি চুপি জানান, মাস 6 আগে যেদিন প্রথম রাজদীপের কথা বাড়িতে বলে উত্তীর্ণা, সেদিন রাতের খাওয়া ফেলে টেবিল থেকে উঠে গিয়েছিলেন অমিয়বাবু। উত্তীর্ণার মা আর দাদা মিলে অনেক বুঝিয়ে ব্যাপারটা ঠিক করে। আর উত্তীর্ণার রাত করে ফেরা নিয়ে মাঝে মাঝেই রাগারাগি করতেন রেবতী। তবে তেমন তো মা মেয়ের মধ্যে প্রায়ই হয়। সমস্ত পয়েন্ট নোট করে মেঘমানসী থেকে বেরোলো অনুমিত্র আর সিবি। বেরোনোর আগে খুব ভালো করে অমিয়বাবু আর তাঁর ছেলের দুটো ফ্ল্যাটের সর্বত্র ঘুরে ঘুরে দেখল অনুমিত্র। পুলিশের সঙ্গে অনুমিত্র সরাসরি কোনো ইন্টারাকশন নেই, সে ব্যাপারটা সিবি সামলে নেবেন। সিবির অফিসে ডাকা হলো রাজদীপ কুণ্ডুকে। রাজদীপ কলকাতার একটা নামী হসপিটালের সঙ্গে যুক্ত। আরও 3টি পলিক্লিনিকে সপ্তাহে 2 দিন করে বসে। তার ব্র্যান্ডেড শার্ট প্যান্ট, পারফিউম আর রিমলেস চশমার নীলাভ কাঁচে উঁচু মানের উপার্জনের প্রতিফলন। সে একটু আপসেট। তাকে অনুমিত্র বলল, আপনার সঙ্গে উত্তীর্ণার সামাজিক অবস্থান ম্যাচ করে না। এই সম্পর্কে থেকে কি আপনি পস্তাচ্ছিলেন? রাজদীপ বলে, না, আমি নিজস্ব খামতিগুলো জানি, সেই কারণেই বলতে পারি উত্তীর্ণাই ছিল আমার বেস্ট ম্যাচ। সম্প্রতি ওর আচরণে বা কথায় কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন? একটু ভেবে রাজদীপ বলল, না, তবে ইদানিং মাঝে মধ্যে বলতো ওর মা আর বাবার মধ্যে কোনো কিছু নিয়ে চাপা টেনশন চলছে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে আবছা কথা কাটাকাটি শোনা যায়, কিন্তু কথা বোঝা যায় না। সম্ভবত আমাদের ইন্টারকাস্ট রিলেশনটা ওর বাবা ঠিক মেনে নিতে পারেননি, তা নিয়ে কোনো সমস্যাই চলছিল হবে। ও আরও একটা অদ্ভুত কথা শুনেছিল, কিন্তু নট শিওর। কি কথা? যা শুনেছিল তাই বলুন। একটা সীতাহার নিয়ে কিছু কথা হতো। আগু পিছু কিছু না বুঝলেও সীতাহার শব্দটা উত্তীর্ণা প্রায়ই শুনেছিল। প্রত্যেকের কথাবার্তা নিয়ে সিবির সঙ্গে আলোচনা করার সময় সিবি ভাবলেন, তাহলে কি অনুমিত্রর কথাই ঠিক হলো? অনার কিলিং। অনুমিত্রও সে আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিতে পারল না। ব্ল্যাক আর্ট অনেকটা মার্শাল আর্টের মতো। নিরস্ত্রের উপর প্রয়োগ না করার শিক্ষা এর অপরিহার্য অঙ্গ। আর উত্তীর্ণা বলে মেয়েটার উপর আমি কেন ওরকম করতে যাব? মুহূর্তের রাগে হয়তো আমি ওকে শাসিয়েছিলাম, কিন্তু তার মানে তো এই নয় যে ওকে আমি খুন করব। সিবির অফিসে বসে বলেছিলেন এই কথাগুলো অকাল্টিস্ট নিধি সেন। লম্বাটে ফ্যাকাশে ধরনের চেহারা, কটা চুলে হর্সটেল, কটা কটা চোখ, টিকোলো নাক, কালো পোশাক, গলায় রক্তের মতো লাল ছোট ছোট বিডসের মালা, বাঁ হাতে একটা নরকরটির উল্কি। করটির 2 চোখের কোটর থেকে 2টো টিকটিকি বেরিয়ে পরস্পরকে দেখছে। ভিজে কাঠের সোঁদা গন্ধ আর ধুনোর গন্ধ মেশানো কোনো পারফিউম ব্যবহার করেন এই যুবতী। বয়স 30-এর আশেপাশে বলেই মনে হয়। একটু থেমে আরও বললেন, আর ব্ল্যাক ম্যাজিকে কাউকে শাস্তি দেওয়ারও নানা উপায় আছে, কিন্তু সেগুলোর কোনোটাই আমি অ্যাপ্লাই করার কথা ভাবিনি। আর সাধনায় অর্জন করা বৃহৎ ক্ষমতা তুচ্ছ ব্যাপারে অপব্যয় করলে যে করছে তারও ক্ষতি হওয়ার আশঙ্কা। আমি বোধহয় ঠিক বোঝাতে পারছি না। সব শুনে একটা শ্বাস ফেলে অনুমিত্র বলে, সব বুঝলাম, কিন্তু ভুডুর পুতুলটাই যে সব গোলমাল করে দিল ম্যাডাম।
নিধি সেন বললেন, আমি দেখেছি ওটা, একেবারে নাথিং, জাস্ট খেলনা, বিশ্বাস করুন। আমার ক্রিস্টাল ব্যালেন্স কয়েকদিন ধরে বারবার সাউথ ওয়েস্ট ইন্ডিকেট করছে। আমি জানতাম কোনো ঝামেলায় ফেঁসে যাব, কিন্তু এরকম যে হবে ভাবতে পারিনি। অনুমিত্র কিছু একটা নোট করল। কথা শেষ করে নিধি চলে গেলেন। নিধি সেন চলে যেতেই অনুমিত্র সিবিকে বলল, বুঝলেন স্যার, মনে হচ্ছে ঘোরাঘুরি করতে হবে। আমাকে অমিয়বাবুর ফোন নাম্বারটা দিন তো, একটু কথা বলবো। সিবি হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠিয়ে দিলেন। অনুমিত্র সিবির অফিস থেকে বেরিয়ে রিং করল অমিয়বাবুর নাম্বারে। তার একটা ঠিকানা জানা প্রয়োজন, আর কয়েকজনের নাম। পরের দিন অনুমিত্র ঘুরে বেড়াল মেঘমানসী আবাসনের বাইরের চৌহদ্দিতে। এলাকার প্রায় সবকটা চায়ের দোকানে বসে চা বিস্কুট কেক খেল। ক্লাবে গেল, লাইব্রেরিতে গেল, মুদির দোকানে জিনিসপত্র কিনল টুকটাক। সবার সঙ্গে আড্ডা জমালো। প্রতিটি ঠেকে গিয়ে কিশোর অপুর মতো এক রাশ বিস্ময় ঝরিয়ে বলল, প্রায় ২০ বছর পরে এদিকে এলাম, কত পাল্টে গেছে জায়গাটা। আমার মামার বাড়ি ছিল এখানে, দাদু দিদু দুজনেই মারা গেছেন, তারপর আর তো আশাই হয়নি। একটা ফ্ল্যাট কেনার ইচ্ছে আছে এখানে, ইত্যাদি ইত্যাদি হাবিজাবি বকল। তার সবচেয়ে বেশি ভালো লাগলো নান্টু নামের একটি বছর ১৪ ছেলেকে। সে একটা পাইস হোটেলে বাসন ধোয়। রাত ১২টায় হোটেল বন্ধ হলে সব বাসনপত্র ধুয়ে বেঁচে যাওয়া খাবার দাবার বেঁধে নিয়ে বাড়ি যায়। ছেলেটা বুদ্ধিমান। খুনের দিন রাত্রে সে মেঘমানসী আবাসন থেকে একটু দূরে একটা কালো গাড়ি থেকে দুজন বোরখা পরা বউকে নামতে দেখেছে। তারপর তারা অন্ধকার রাস্তার ধারে অপেক্ষা করছিল। তাদের দেখে একটু ভয় করছিল বলে সে আর সেখান থেকে যায়নি, অন্য রাস্তা দিয়ে ঘোর পথে বাড়ি গেছে। কথাটা শুনে অনুমিত্র ওকে একটা চকোবার কিনে দিয়েছে। সেখান থেকে অনুমিত্র গেছে হরিনাভির ময়লাপোতায়। বন্ধুমহল ক্লাব থেকে লোকেশ্বর ভ্যারাইটি স্টোর্সের দিকে যেতেই পড়ে বাড়িটা, অমিয়বাবুর শ্বশুর বাড়ি। সুন্দর বাড়িটা, এক পাশে বাগান, অন্য পাশে গ্যারাজ। গ্যারাজে একটা নেভি ব্লু রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। এখানেও চলল চারদিক খোঁজ খবর। অমিয়বাবুর শ্বশুর শাশুড়ি গত হয়েছেন। ওই বাড়িতে থাকেন অমিয়বাবুর ২ শ্যালক, স্বপন মিশ্র আর তপন মিশ্র। নেম প্লেটে তাদের নামও পড়া গেল। চারিদিকে প্রয়োজন মতো ঘুরে দেখে নিয়ে, নানান রকম খোঁজ খবর নিয়ে যখন অনুমিত্র সিবির অফিসে ফিরল, তখন বিকেল প্রায় শেষ। আর কিছু জায়গায় অনুমিত্র নিজে যেতে পারেনি, কিন্তু সেসব জায়গার খবর তার দরকার ছিল। সেখানে লোক পাঠিয়ে তথ্য তল্লাশ করিয়েছেন সিবি। সেসব করার পরই দুটো খবর নিয়ে অনুমিত্রর জন্য অপেক্ষা করছেন তিনি। প্রথম খবর, শেয়ার বাজারে উদ্দীপন ঘোষাল বেশ ভালো টাকাই কামায়। মার্কেটে তার স্পেকুলেশন এবং পড়াশোনা দুটোরই কদর আছে। শুধু শেয়ার বাজার এবং ইউটিউব চ্যানেলই নয়, ফিনান্সিয়াল কনসালটেন্সি করেও সে বেশ কিছু আয় করে। এবং তৃতীয় খবর, একদিন হসপিটালে রাজদীপের সঙ্গে উত্তীর্ণার প্রবল ঝগড়া হয়। খুন হওয়ার ২ দিন আগে সে হঠাৎ আগে থেকে কিছু না জানিয়ে হসপিটালে গিয়ে হাজির হয় রাজদীপকে সারপ্রাইজ দেবে বলে, কিন্তু সে নিজেই সারপ্রাইজড হয়ে যায়। রাজদীপের কেবিনে ঢুকে সে এক নার্সের সঙ্গে রাজদীপকে খুব আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। বন্ধ কেবিনের দরজার বাইরেও সেদিন ওদের চিৎকার শোনা গেছে। উত্তীর্ণা রাজদীপকে বলেছিল সে সোশ্যাল মিডিয়ায় সব কিছু লিখে রাজদীপকে এক্সপোজ করে দেবে, আর রাজদীপ বলেছিল বেশি বাড়াবাড়ি করলে উত্তীর্ণাকে তার ফল ভুগতে হবে। সব শুনে অনুমিত্র ভুরু কুঁচকে বলে, মনে হচ্ছে একটা প্যাটার্ন ধরতে পারছি। আপনার শিবশরণের সঙ্গে একটা ব্যাপারে কথা বলা দরকার। একটা কাজ কি করা সম্ভব? মানে আইনে কি আটকায়? সিবি ভুরু কুঁচকে বলেন, কি কাজ? ছোটখাটো আইন ভাঙা দরকার হলে তাতে শিবশরণ এক্সপার্ট। ও মনে করে পুলিশের কথাই হলো আইন। অনুমিত্র বলে, বেশ, তাহলে একটা কথা বলে দেখুন তো, আজ রাত থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য ভিকটিম মানে উত্তীর্ণার পরিবারের সকলের মোবাইল বাজেয়াপ্ত করে থানার হেফাজতে রাখা যায় কিনা। জাস্ট ফোন বাজেয়াপ্ত করতে হবে, আর যদি ল্যান্ডলাইন থাকে সেটা ডেট করিয়ে রাখতে হবে। আপাতত এটুকুই। সিবির শিবশরণের নাম্বার ডায়াল করতে করতে বলেন, আশা করি হয়ে যাবে। পরের দিন দুপুরের মধ্যেই ঠিক ঠিক জায়গায় জোড়া লেগে গেল জিগস পাজলের বহু টুকরো। সিবি আর ওসি শিবশরণ পাণ্ডেকে নিয়ে মেঘমানসীর অভিমুখে রওনা দিয়েছে অনুমিত্র। সেখানে পরিবারের সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বাদ দেওয়া হয়েছে উত্তীর্ণার বৌদি এবং তার শিশুপুত্রটিকে।
তবে প্রয়োজনে ডাকা হতে পারে। বাইরের লোকেদের মধ্যে থাকবেন উত্তীর্ণার বয়ফ্রেন্ড রাজদীপ এবং নিধি সেন। যথাসময়ে পৌঁছানো হলো মেঘমানসী আবাসনে উত্তীর্ণাদের ফ্ল্যাটে। অমিয়বাবুদের বসার ঘরে সকলে বসেছেন। অমিয়বাবু আর রেবতী দেবী একই রকম চুপচাপ, ফ্যাকাশে আর ভয় পাওয়া মুখ উদ্দীপনের। তিনি প্রথমেই বলে উঠলেন, আচ্ছা, আমার মোবাইল ফোনটা কখন পাবো জানতে পারি? আমার কাজের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। অনমিত্র বলল, আর খুব বেশিক্ষণ আপনাকে ক্ষতি সহ্য করতে হবে না, বড় জোর আধ ঘন্টা। রাজদীপ মৃদুস্বরে বললেন, আমাকে একটু তাড়াতাড়ি ছাড়লে ভালো হয়, আমার চেম্বার আছে। অনমিত্র বলে, হ্যাঁ নিশ্চয়ই, এই তো আপনাকে দিয়েই শুরু করা যাক। হসপিটালের সেই বন্ধ ঘরে নার্সের সঙ্গে আপনাকে ধরে ফেলার ঘটনাটা তো আপনার খুব অভিপ্রেত ছিল না, তা উত্তীর্ণার মুখ বন্ধ করতেই কি ওকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হলো? রাজদীপ রাগে না, ঠান্ডা মাথায় বলে, মুহূর্তের জন্য আমরা পরস্পরের উপর রেগে গেছিলাম ঠিকই, কিন্তু সেদিনই রাতে আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, ও মেনেও নিয়েছিল। ভুল মানুষ মাত্রই হয়, আমি ভুল করেছিলাম। অনমিত্র বলে, ঠিক আছে, যেহেতু ক্রস ভেরিফিকেশনের উপায় নেই সেহেতু আপনার কথা আপাতত বিশ্বাস করলাম। আচ্ছা অমিয়বাবু, সীতাহার ব্যাপারটা কি? আপনার কাছে বা এই পরিবারে কোনো সীতাহার আছে? একটু ডিটেলে জানতে চাইছি। চমকে ওঠেন অমিয়বাবু, বলেন, তার সঙ্গে তো এই কেসের কোনো সম্পর্ক নেই। অনমিত্র ঠান্ডা গলায় বলে, অমিয়বাবু, সেটা আমি বুঝব, আপনাকে যা জিজ্ঞেস করলাম তার উত্তর দিন। অমিয়বাবু বললেন, আমার মায়ের একটা সীতাহার আছে ব্যাংকের ভল্টে। অনমিত্র চাপ দেয়, কেমন সীতাহার? এনিথিং এক্সক্লুসিভ? একটু ডিটেলে বলুন প্লিজ। অমিয়বাবু খুবই ইতস্তত করে বলেন, একটু বড় আর ভারী, পুরনো আমলের তো, প্রায় 18 ভরি ওজন। সেটার বর্তমান মালিক কে? নিশ্চয়ই রেবতী দেবী নাকি উদ্দীপনবাবুর স্ত্রী? অমিয়বাবু মাথা নিচু করে আছেন, যেন কথা বলতে তার খুবই কষ্ট হচ্ছে। ওটা আমার মা তিন্নিকে দিয়ে গিয়েছিলেন। মানে ভিকটিম উত্তীর্ণাকে? তা সেটা নিয়ে কি আপনার সঙ্গে আপনার স্ত্রীর কোনো অশান্তি হতো? একটু খুলে বলবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলতে না চান রেবতী দেবী, আপনি বলুন। এতক্ষণে মুখ খুললেন রেবতী দেবী, ঠান্ডা গলায় বললেন, অশান্তি কেন হবে? তিন্নির জিনিস নিয়ে তো আমাদের মধ্যে অশান্তি হওয়ার কথা নয়। মৃদু হেসে অনমিত্র প্রশ্ন করে, তা গয়না নিয়ে অশান্তি কি আপনার জীবনের নতুন রেবতী দেবী? ভুরু কুঁচকন রেবতী। তিনি বলেন, কি? আপনার কথা তো ঠিক করে বুঝতে পারলাম না অনমিত্রবাবু। অনমিত্র বলে, একটু পরেই বুঝবেন, তার আগে বলি, আমি এর মধ্যে হরিনাভির ময়লা পোতায় গিয়েছিলাম। সেখানে মধু মুখুজ্জের মেয়ের গল্পটা এখনও অনেকের মনে আছে। বাকিরা যারা জানে না তাদের জন্য একটু বলে দিই। মধু মুখুজ্জের মেয়ে একটা বড় লোকের বাড়িতে দুর্গাপুজোয় কুমারী হয়ে একটা সোনার হার পেয়েছিল। তখন সে ক্লাস 5। পুজোর ছুটির পর সে ক্লাসে ওই হারটা পড়ে গিয়েছিল। টিচার তাকে দামি হার পরে স্কুলে আসার জন্য বকেন এবং হার খুলে রাখতে বলেন। সেদিনই সে বেচারির পেন্সিল বক্স থেকে হারটা চুরি যায়। সে জানত যে কে চুরি করেছে, কিন্তু চোরের 2 গুন্ডা দাদার ভয় সে তখন চুপ করে যায়। সেই 2 দাদা আজ স্থানীয় এমএলএর ডান হাত। তাদের নাম স্বপন মিশ্র আর তপন মিশ্র। তবে সে নাম শুধু নেম প্লেট আর লেটার বক্সেই শোভা পায়। সপাগুন্ডা এবং তপাগুন্ডা এখনও এলাকার ত্রাস। কি তাই না রেবতী দেবী? রেবতীর মুখ থমথমে। তিনি বলেন, আপনি আমার দাদাদের এর মধ্যে টানছেন কেন? আহা, আমি নই, আপনি ওদের টেনেছেন। ঠিক আছে, সে কথায় আসছি। তার আগে অমিয়বাবু বলুন, সাধারণত বংশের কোনো মূল্যবান গয়না কেউ ছেলের বউ বা নাত বউকে দেয়, যাতে সেটা বংশের বাইরে না যায়। এক্ষেত্রে ছেলের বউ নাত বউ থাকতে সীতাহারটা নাতনি পেল কেন? অমিয়বাবু পাশ কাটানো ঢঙে বলেন, এ আর আমি কি বলবো বলুন, সে মায়ের খেয়াল। আর আপনার মায়ের এই খেয়াল নিয়েই ঝগড়া হতো রেবতী দেবী আর আপনার মধ্যে, তাই তো? আপনি আপনার মেয়ের অব্রাহ্মণ পাত্র মেনে নিতে পারেননি, কিন্তু আপনাকে রেবতী দেবী বোঝান এসব নিয়ে আর কেউ মাথা ঘামায় না, এবং তারপরই বলেন রাজদীপের মতো শাঁসালো ডাক্তার পাত্র জুটলে উত্তীর্ণাকে সীতাহারটা দেওয়ার প্রয়োজন নেই, বংশের জিনিস বংশেই থাক। রেবতী দেবী ভুল বললে শুধরে দেবেন কেমন? রেবতী দেবী তেমনই মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। অনমিত্র বলে যায়, আর তখনই বেঁকে বসেন অমিয়বাবু। তিনি মায়ের সেন্টিমেন্টের অপমান করতে চাননি, কিন্তু যিনি সহপাঠিনীর একটা ফনফনে সোনার চেনের লোভ সামলাতে পারেননি, তার পক্ষে কি 18 ভরির সীতাহারের মায়া কাটানো সম্ভব?
ফলত তিনি দু ভাইকে কাজে লাগালেন। নিজের বাপের বাড়ি গিয়ে বসে অ্যালিবাই তৈরি করলেন, আর সপা তপা দুই গুন্ডা রাতের অন্ধকারে বোরখা পরে এসে ভাগ্নিকে মেরে দিয়ে গেল। আপনি জানতেন গলায় ফাঁস লাগানো ভুডু পুতুলের কথা, তাই ভাইদের দিয়ে এমন মৃত্যু ফাঁদ তৈরি করেছিলেন যাতে দোষ পড়ে অন্যের ঘাড়ে। বলুন রেবতী দেবী, আমি কি কিছু ভুল বলছি? রেবতী দেবী উত্তেজনায় কাঁপছেন, কোনো ক্রমে বললেন, সব মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। কি কি প্রমাণ আছে আপনার কাছে? অনমিত্র স্থির চোখে চেয়ে থাকে রেবতীর দিকে, বলে, আপনার দুই বোরখা পরা ভাইকে গাড়ি থেকে নামতে দেখেছে এমন আই উইটনেস আছে রেবতী দেবী। সে গাড়িটাও শনাক্ত হয়েছে, যদিও নেভি ব্লু গাড়িটা অন্ধকারে তার কালো বলে মনে হয়েছিল, তবে ওটুকু বেনিফিট অফ ডাউট পুলিশ সাক্ষীকে দিয়েছে। রেবতী দেবীর উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। তিনি বললেন, কি বলতে চাইছেন? বোরখা পরা কি ক্রাইম? বোরখার তলায় কে ছিল সেটা কি আপনি দেখতে গেছেন? এবার অনমিত্র খুব ঠান্ডা গলায় বলল, রেবতী দেবী, সেটা পুলিশ দেখবেন, তবে স্বীকার করে নিলে আপনি কিন্তু ভালো করতেন। আপনার দুই দাদাকে আজ সকালেই পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের কাছে ফোন নেই বলে আপনারা জানতে পারেননি। যে এমএলএর ওরা ডান হাত, তিনি সামনে ইলেকশন বলে এর মধ্যে ঢুকে ভাবমূর্তি কলঙ্কিত করতে চাননি, ফলে দুই ভাইয়ের আঁশ ছাড়ানো হচ্ছে কোতোয়ালিতে। একজনের তো হাত ভেঙেছে, আর অন্যজনের কোমর, সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না। আর কখনো পারবেন কিনা সন্দেহ আছে। প্রচুর রক্তও বেরিয়েছে, সবটাই অফ দ্য রেকর্ড। সপাগুন্ডা তপাগুন্ডার তো মার খাওয়ার অভ্যেস নেই, তার উপরে এই বয়সে এমন টর্চার। ইন্টারোগেশন রুমটাই তো কাল থেকে দুবার নোংরা হয়ে গেল, আবার জমাদার ডাকো, পরিষ্কার করাও যাচ্ছে তাই ব্যাপার। কথা শেষ করে মুখ বিকৃত করল অনমিত্র। এইবার কাজ হলো। রেবতী দেবী কান্নায় ভেঙে পড়লেন, স্বীকার করলেন যে তিনি ভাইদের দিয়ে এই কাজ করিয়েছেন। জায়গা ছেড়ে উঠে এসে শিবশরণের হাত ধরে বললেন, প্লিজ, যা করেছি সব আমি করেছি। আমার দাদাদের প্লিজ টর্চার করাটা বন্ধ করতে বলুন, প্লিজ। শিবশরণ অসহায়ভাবে অনমিত্রর দিকে তাকালেন। অনমিত্র দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, শান্ত হন রেবতী দেবী, শান্ত হন। আপনার এই স্বীকারোক্তিটুকুই দরকার ছিল। এবারে সপা আর তপাকেই তাদের বাড়ি থেকে তোলা হবে। এখনো কিচ্ছু হয়নি ওদের, ওরা বহাল তবিয়তেই আছেন। রেবতী দেবীর মুখ নিমেষে রক্তশূন্য হয়ে গেল। তিনি বিড়বিড় করে কিছু বলে চুপ করে গেলেন। অনমিত্র হতাশ গলায় বলল, একটা গয়নার জন্য নিজের সন্তানকে মেরে ফেললেন। মণিহারা লেখার সময় রবীন্দ্রনাথ ঠাকুরও তো এতটা ভাবতে পারেননি। চিৎকার করে উঠলেন রেবতী দেবী, ও আমার মেয়ে নয়, ও একটা আপদ, ও একটা জঞ্জাল। উপর নিচে দুবার মাথা নাড়ল অনমিত্র, বলল, ঠিক বলেছেন, আমারও সেরকমই সন্দেহ ছিল। আচ্ছা অমিয়বাবু, আপনাকে একটা প্রশ্ন আমি রিপিট করছি, এবার দয়া করে পাশ কাটাবেন না। ছেলের বউ বা নাত বউকে বাদ দিয়ে সীতাহারটা নাতনির জন্য ধার্য হলো কেন? অমিয়বাবুর দুগাল বেয়ে নামছে জলের ধারা। তিনি বললেন, তিন্নি আমার বোনের মেয়ে, ও পেটে থাকতেই আমার ভগ্নিবতী অ্যাক্সিডেন্টে মারা যায়। ওকে জন্ম দিতে গিয়ে আমার বোনও বাঁচেনি। ওইটুকু বাচ্চাকে আমি প্রাণে ধরে অনাথ আশ্রমে দিতে পারিনি। আমার মা আমাকে বলেন, ওর তো কেউ নেই, তুই ওকে রাখ। আমার সীতাহারটা তাই ওর জন্যই রইল। ওর পড়াশুনো কিংবা বিয়ের প্রয়োজনে ওটা কাজে লাগাস, সেই কারণেই সীতাহারটা তিন্নির। শিবশরণ থানায় ফোন করে দুজন লেডি কনস্টেবলকে আসতে বললেন। তাদের আসার অপেক্ষা শুরু হলো। অনমিত্র বলল, শুধু একটুখানি বাকি রয়ে গেল, মিস নিধি সেন। আচ্ছা, ভুডু পুতুলটা জাস্ট একটা খেলনা, এই ব্যাপারে আপনি এতটা শিওর হলেন কি করে? মাথা নিচু করে ফেললেন নিধি সেন। তারপর জানালেন, উত্তীর্ণাকে ভয় দেখানোর জন্য ভুডু পুতুলটা উনিই পাঠিয়েছিলেন। এই কাজের জন্য উনি ক্ষমা প্রার্থী। সেবি আর অনমিত্র বেরিয়ে আসে মেঘমানুষী আবাসন থেকে। ক্রাইম সিন পেরিয়ে ফিরতে হবে তাদের। সেখানে এসে অনমিত্র নিজের মনে বলল, ফেরার কথা ছিল মেঘমানুষীতে, তার বদলে এক মানুষই কেমন চিরতরে মেঘের আড়ালে চলে গেল। There is many a sleep between the cap and the leap. জীবনের সবকিছুই কত কাছে, তবু কত দূরে।
তাই না স্যার? দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়েন ক্রিস্টোফার বিশ্বাস।